প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন। সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। আর শুরুতেই শিরোনাম। বিশ্বকাপের 1000তম ম্যাচে এশিয়ার উল্লাস। তিউনিসিয়াকে 4-0 গোলে বিধ্বস্ত করল জাপান। আইভরি কোস্টকে হারিয়ে 12 বছর পর নকআউটে জার্মানি। রাতে মাঠে নামছে দুই এশিয়ান প্রতিনিধি। স্প্যানিশ দুর্গ জয় করার চ্যালেঞ্জ সৌদি আরবের। বেলজিয়াম মাথা টপকাতে চায় আসরের আলোচিত দল ইরান। সাগরিকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন। একাদশে পরিবর্তনের আভাস। নারী বিশ্বকাপে পাকিস্তানকে হারালো জ্যোতিরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আর শুরুতে বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপের 1000তম ম্যাচে এশিয়াকে আনন্দে ভাসালো জাপান। এফ গ্রুপের ম্যাচে তিউনিসিয়ান জালে এক হালি গোল দিয়েছে এশিয়ান জায়ান্টরা। আর তাতে নকআউটের পথে অনেকটাই এগিয়ে গেল হামিজ মাসুরিয়ার শিষ্যরা। বিভিভি স্টেডিয়ামে ম্যাচের মাত্র 4 মিনিটে তিউনিসিয়ার জাল কাঁপান জাপান। নাকামুরার অ্যাসিস্টে স্কোর শিটে নাম তোলেন কামাডা। 31 মিনিটে ইটাকুরার পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন উয়েদা। দ্বিতীয়ার্ধে আবারও দৃশ্যপটে উয়েদা। অবশ্যই এবারে তার অ্যাসিস্টে জালে বল পাঠান জুনিয়া ইতো। দল যখন বড় জয়ের পথে, তখনও আক্রমণ অব্যাহত রাখে এশিয়ার জায়ান্টরা। ফলাফল 83 মিনিটে নিজেদের দ্বিতীয় গোল করেন উয়েদা। আর তাতে 4-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান। গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয় তিউনিসিয়ার। বিশ্বকাপে প্রতিদিনই জন্ম নিচ্ছে নতুন গল্প। তবে এবার ইকুয়েডরের বিপক্ষে কুরাসাও যে গল্প লিখেছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন গোলরক্ষক। একাই তিনি ইকুয়েডরের অবিরাম আক্রমণের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন, গড়েছেন ইতিহাস। আর তার অতিমানবীয় পারফরমেন্সেই এবারের বিশ্বকাপের অন্যতম বড় চমক উপহার দিয়েছে কিউরাসাও। কিউরাসাও ইজ ইন সেফ হ্যান্ড। মাত্র 444 বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট একটা দেশ, কিন্তু কানসাস সিটিতে তারা দেখিয়ে দিয়েছে অদম্য লড়াইয়ের এক অনন্য গল্প। সে ম্যাচে আলোর নিচে এক সুপারম্যানের ঝলক। নাম তার এলোয় রম। ইকুয়েডরের বিপক্ষে পুরো ম্যাচে কিউরাসাও গোলকিপারের অবিশ্বাস্য 15টা সেভ। গত সপ্তাহেই কেভো ভার্দের গোলরক্ষক ভজিনিয়া যেমন দলের নায়ক হয়েছিলেন, এবার সেই ভূমিকায় দেখা গেল এলোয় রমকে। জার্মানির বিপক্ষে 7-1 গোলের বড় হারের পর নিজেদের রক্ষণ আরও শক্ত করে সাজিয়ে মাঠে নামে কিউরাসাও। 5-4-1 ফরমেশনে খেলে তারা পুরো ম্যাচ জুড়ে ভোগান্তিতে ফেলে ইকুয়েডরকে। বল দখলে আধিপত্য ছিল সাউথ আমেরিকার দলটার। ম্যাচের শুরুতেই অধিনায়ক এনের ভ্যালেন্সিয়ার নিশ্চিত গোলের চেষ্টা দারুণ সেভে রুখে দেন রম। শেষ দিকেও ভ্যালেন্সিয়াকে গোল বঞ্চিত করে কিউরাসাওয়ের রক্ষণ। পরিসংখ্যান বলছে কিউরাসাওয়ের বিপক্ষে ইকুয়েডর অন টার্গেট শট নিয়েছে 15টা, যা 1966 সালের পর বিশ্বকাপে কোনো স্কোরহীন ম্যাচের সর্বোচ্চ। আর এলোয় রমের 15টা সেভ অতিরিক্ত সময় ছাড়া বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা গোলকিপিং পারফরমেন্স। যদিও 2014 সালের বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড রেকর্ড 16টা সেভ করেছিলেন। ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করেছে ক্যারিবিয়ান দলটা। শেষ পর্যন্ত রমের বিরচিত পারফরমেন্স আর দলের শৃঙ্খলাবদ্ধ রক্ষণেই ইতিহাস গড়েছে কিউরাসাও। অন্যদিকে 2 ম্যাচে মাত্র 1 পয়েন্ট নিয়ে বিদায়ের শঙ্কায় পড়ে গেল ইকুয়েডর। নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে এখন জার্মানির বিপক্ষে জয়ের বিকল্প নাই তাদের সামনে। তানজিম মসিম, স্টার প্লে। বিশ্বকাপের প্রথম ম্যাচটা জাপানের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে ড্র করেছিল ডাচরা। এবারে জয়ের বিকল্প ছিল না তাদের সামনে। সুইডেনের বিপক্ষে তাই দেখা গেল রুদ্রমূর্তি ডাচদের। 4-5-1 ব্যবধানে তারা হারিয়েছে সুইডেনকে। ব্রবিও গ্যাকপোরে জোড়া গোলে তারা 4-0 ব্যবধানে লিড নিয়েছিল এবং শেষ দিকে সামারভিলের গোলে 5-1 ব্যবধানের বড় জয় তুলে নিয়েছে। আর এতে নকআউট পর্বে যাওয়ার পথটা অনেকটাই সহজ হয়ে গেছে নেদারল্যান্ডসের সামনে। হিউস্টনের রাতটা শুরু হয়েছিল সমীকরণের ম্যাচ হিসেবে। সুইডেন জিতলে প্রায় নিশ্চিত হয়ে যেত নকআউট। আর নেদারল্যান্ডসের সামনে ছিল ঘুরে দাঁড়ানোর চাপ। কিন্তু 90 মিনিট শেষে বোঝা গেল এটা শুধু জয় নয়, ছিল শক্তি প্রদর্শনের ঘোষণা। জাপানের বিপক্ষে 2-2 গোলে ড্রয়ের ম্যাচে আক্রমণে ছন্দ হারানো ডাচরা এবার শুরু থেকেই বদলে যাওয়া এক দল। মাত্র 5 মিনিটেই ব্রায়ান ব্রবি গোল করে পথ দেখান। আর 17 মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলে সুইডেনের রক্ষণকে পুরোপুরি নীরব করে দেন। কোমেনের সিদ্ধান্ত ব্রবিকে আক্রমণের কেন্দ্রবিন্দু করা ম্যাচের প্রথম বড় ট্যাকটিক্যাল জয়।
তবে স্কোরলাইন যতটা একপেশে ম্যাচটা ততটা ছিল না। বল দখলে নেদারল্যান্ডস ছিল 51% আর সুইডেন 49%। শটে আবার এগিয়ে সুইডেন 16 বনাম 10, কিন্তু পার্থক্য তৈরি হয়েছে দক্ষতায়। নেদারল্যান্ডসের এক্সপেক্টেড গোল রেশিও ছিল 2.47। তৈরি করা 3টি বড় সুযোগই তারা গোলে পরিণত করেছে। অন্যদিকে সুইডেনের এক্সপেক্টেড গোল রেশিও 0.99 নিয়ে একটি সুযোগ তৈরি থেকে 1 গোল পেলেও ডাচ গোলরক্ষকের 7 সেভ তাদের বারবার হতাশ করেছে। বিরতির পর ম্যাচটা শেষ করে দেয় দ্য অরেঞ্জ বাহিনী। ডান প্রান্তে গতি আর ট্রানজিশনের ধার থেকে পরপর 2 গোল করেন কোডি গাকপো। একবার সুইডেনকে ফেরানোর চেষ্টা করেন অ্যান্থনি এলাঙ্গা, কিন্তু সেই আগুনও বেশিক্ষণ জ্বলেনি। শেষ শব্দটা লেখেন বদলি নেমে ক্রিসেন্সিও সামারভিল। দূরপাল্লার নিখুঁত ফিনিশিংয়ে 5-1 গোলে জয় নিশ্চিত করেন তিনি। ম্যাচ জুড়ে নেদারল্যান্ডস 47 বার ফাইনাল থার্ডে ঢুকেছে, 24টি ক্লিয়ারেন্সে রক্ষণও রেখেছে শক্ত। এক ম্যাচ আগেও প্রশ্ন ছিল, এখন উত্তর দিচ্ছে নেদারল্যান্ডস। গ্রুপ এফে ভাগ্যের নিয়ন্ত্রণ এখন তাদেরই হাতে। গোলাম মোর্শেদ, স্টার প্লে। একটা সময় মনে হচ্ছিল আবারও গ্রুপ পর্বেই হয়তো থেমে যাবে জার্মানির বিশ্বকাপের পথ চলা। আইভরি কোস্টের বিপক্ষে 30 মিনিটে গোল হজম করে সে পথেই হাঁটছিল ডাইম্যানশাফরা। তবে দ্বিতীয়ার্ধে নাটকীয় এক পরিবর্তন, ডেনিস উন্দাফকে মাঠে নামান তাদের কোচ, এবং তিনি নেমেই জোড়া গোল করে এক নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লেখেন আইভরি কোস্টের বিপক্ষে। আর তাতে 12 বছর পর বিশ্বকাপের নকআউটে পা রাখল 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বড় দলের গল্পে কখনো কখনো নায়ক শুরু থেকেই মাঠে থাকেন না, অপেক্ষা করেন সঠিক মুহূর্তের। আর টরন্টোর রাতে জার্মানির সেই নায়কের নাম ডেনিস উন্দাভ। প্রথম ম্যাচে কিউরাসাওয়ের বিপক্ষে বেঞ্চ থেকে নেমে 1 গোল আর 2 অ্যাসিস্ট করেছিলেন। এবার তার কাজ আরও বড়, কারণ সামনে ছিল প্রতিরোধ, ছিল চমক আর ছিল বিদায়ের আশঙ্কা। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জার্মানি। মাত্র 30 সেকেন্ডে কাই হাভার্টজ হুমকি দেন। এরপর কিমিখ, মুসিয়ালা, মেচার একের পর এক আক্রমণ। 59% বল দখল, 16টি শট, 1.83 এক্সপেক্টেড গোল রেশিও, 622টি পাস আর 80 বার ফাইনাল থার্ডে প্রবেশ। সব পরিসংখ্যান বলছিল ম্যাচের নিয়ন্ত্রণ তাদেরই হাতে, কিন্তু ফুটবল সবসময় পরিসংখ্যান মানে না। 30তম মিনিটে বাঁ দিক দিয়ে গড়া আক্রমণে জার্মানিকে স্তব্ধ করে দেন ফ্রাঙ্কো কেসিয়ে। প্রথম চেষ্টায় শট ঠেকালেও ফিরতি বলে গোল করেন তিনি। আইভরি কোস্ট এগিয়ে যায় আর জার্মান শিবিরে ফিরে আসে পুরনো আশঙ্কা। দ্বিতীয়ার্ধে নাগেলসমানের চাল, 60তম মিনিটে নামানো হয় উন্দাভকে। মাত্র 8 মিনিট, এতটুকুই সময় লেগেছিল। নাদিভা মিরির ক্রসে দুর্দান্ত ভলিতে সমতা ফেরান তিনি, কিন্তু নাটক তখনও বাকি। 89 মিনিটে আইভরি কোস্ট পেয়ে যায় সোনার সুযোগ। নিকোলাস পেপের নিখুঁত পাস, সামনে সিমো আদিঙ্গা, কিন্তু নিয়ন্ত্রণের ভুলে বেঁচে যায় জার্মানি। আর ফুটবল কখনো কখনো এমনই নিষ্ঠুর। এক্সট্রা টাইমে 4র্থ মিনিটে বক্সে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে জাল কাপান উন্দাভ। টরন্টোর গ্যালারি ফেটে পড়ে উল্লাসে। আইভরি কোস্টের স্বপ্ন ভাঙে, জার্মানি পায় নকআউটের টিকিট। 2 ম্যাচে 6 পয়েন্ট। 2014 পর প্রথমবার বিশ্বকাপের নকআউটে জার্মানি। আর সেই গল্পের মাঝখানে বড় অক্ষরে লেখা থাকবে ডেনিস উন্দাভের নাম। গোলাম মোর্শেদ, স্টার প্লে। বিশ্বকাপের ম্যাচে রাতে মাঠে নামছে 2 এশিয়ান প্রতিনিধি। রাত 10টায় ইউরো চ্যাম্পিয়ন স্পেনের প্রতিপক্ষ। প্রথম ম্যাচে ইউরুগুয়েকে রুখে দেওয়া সৌদি আরব। এর 3 ঘন্টা বাদে লস অ্যাঞ্জেলেসে বেলজিয়াম বাঁধার মুখোমুখি। নানা কারণেই এবারের টুর্নামেন্টের অন্যতম আলোচিত দল ইরান। আর ভোর 4টায় স্পেনকে রুখে দেয়া কাভো ভার্দে লড়বে 2 বারের বিশ্বকাপ জয়ী উরুগুয়ের বিপক্ষে। এবারের বিশ্বকাপে চমকের গল্প আছে বিস্তর, তবে সবচাইতে চমক দেখাচ্ছে বোধহয় এশিয়ার দলগুলো। প্রায় প্রতিটি ম্যাচে প্রতিপক্ষকে তারা উপহার দিচ্ছে অস্বস্তি, কিন্তু ইরানের অস্বস্তিটা একেবারেই ভিন্ন। চুক্তি, শর্তভঙ্গ, আক্রমণ, পাল্টা আক্রমণ। ইসরায়েলের উস্কানিতে থেমেও যেন থামছে না ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। আর তাতে বড় ছাক্কিটা যাচ্ছে প্যারিসিয়ান চিতাদের ওপর। ম্যাচ খেলছে মার্কিন মুলুকে, অথচ থাকছে মেক্সিকোতে। ভ্রমণের ছাক্কি, আবার ম্যাচ শেষে রিকভারি সেশনের সময়টুকুও দিচ্ছে না ট্রাম্প প্রশাসন। এ যেন 2 নীতি, ফিফা যেন নাচের পুতুল। বাইরের এসব বিষয় মনোযোগের চ্যুতি হতেই পারে মাঠের ফুটবলে। প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র যেন তারই প্রমাণ। তবে ইরানের খেলোয়াড়রা চেষ্টা করছেন। এবার যে তাদের সামনে আরও বড় প্রতিপক্ষ, ইউরোপের দল বেলজিয়াম। তবে ম্যাচের আগে এসব বিষয় যেন বড় হয়ে উঠছে।
পদে পদে আমাদের হেনস্থা করা হচ্ছে। আমার মতে এটি বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে কালো সময়। ফিফার উচিত বিষয়টা দেখা, এটা যেন উদাহরণ না হয়ে দাঁড়ায়। এ ধরনের ঘটনা ঘটতে থাকলে তা ফুটবলের জন্য ভালো বিজ্ঞাপন হবে না। অবশ্য স্পেনের গল্পটা যেন ভিন্ন, অবস্থাটা এমন, নিজেরাই যেন তাদের নিজেদের প্রতিপক্ষ। প্রথম ম্যাচে পুচকে কাভো ভার্দের বিপক্ষে অবিশ্বাস্য ড্রয়ের পর সমালোচিত লুইস দে লা ফুয়েন্তের কৌশল, টিকি-টাকা যেন বোরিং, অস্বচ্ছ। সৌদি আরবের বিপক্ষে টিকে থাকার লড়াইয়ে জিততেই হবে, জেতা চাই। তবে ইনজুরির লম্বা তালিকায় সেখানেও স্বস্তি নাই। ইয়ামাল ফুলফিট নন, খেলতে পারবেন না পুরো 90 মিনিট। তবে স্টার্টিং লাইনআপে ফিরতে পারে নিকো উইলিয়ামস। স্পেন যেখানে দ্বিধায়, বিপরীতে কাবো ভার্দিয়া উঠছে। প্রতিরোধের নাম ভাজিনিয়া। এ ম্যাচে তাকে বাড়তি সাহস যোগাতে ভিসা জটিলতা কাটিয়ে মার্কিন মুলুকে উড়িয়ে এসেছেন তার মা। তবে উরুগুয়ের অ্যাটাকিং ফুটবল আর গোলবারের আক্রমণের স্রোত হবে আরও কঠিন। যদিও প্রথম ম্যাচে উরুগুয়ের জার্সিতে নিজের ছায়া হয়েই ছিলেন দারুইন নুনেস, খুঁজে পাওয়া যায়নি ফেদেরিকো ভিনাসকেও। তবে ম্যাক্সিমিলিয়ানো আরাউহো আছেন দারুণ ফর্মে। সব মিলিয়ে তাই লড়াইটা হবে উরুগুয়ের আক্রমণের সঙ্গে কাভো ভার্দেয়ার রক্ষণের। মাহবুব রিমন, স্টার প্লে। স্পেনের সবচেয়ে বড় ভরসা লামিন ইয়ামাল, কিন্তু সৌদি আরবের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেই জানালেন এখনও পুরো 90 মিনিট খেলার জন্য প্রস্তুত নন তিনি। অন্যদিকে কপাল পুড়েছে ব্রাজিলের রাফিনিয়ার। বিস্তারিত জানাচ্ছেন তানজিম ঐশী। স্পেনের বিশ্বকাপ স্বপ্ন এখন অনেকটাই ঘুরপাক খাচ্ছে একটা নাম ঘিরে, লামিন ইয়ামাল। কিন্তু সৌদি আরবের বিপক্ষে ম্যাচের আগে স্প্যানিশ সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ। ইয়ামাল স্বীকার করেছেন তিনি এখনও পুরো 90 মিনিট খেলার মতো প্রস্তুত নন। হ্যামস্ট্রিং চোটের কারণে প্রায় 2 মাস মাঠের বাইরে ছিলেন বার্সেলোনার এই ফরওয়ার্ড। বিশ্বকাপে কাবো ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচে বেঞ্চ থেকে নেমে খেলেছেন মাত্র 19 মিনিট। আর সেই অল্প সময়ে স্পেনের আক্রমণে এনে দিয়েছিলেন নতুন গতি। সে কারণেই সৌদি আরব ম্যাচে তাকে দেখা হচ্ছিল দলের প্রধান অস্ত্র হিসেবে। প্রথম ম্যাচে কাভো ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করায় এখন চাপে স্পেন। গ্রুপ এইচের 4 দলই 1 পয়েন্ট করে আছে সমান অবস্থানে। ফলে সৌদি আরবের বিপক্ষে জয় ছাড়া আর কোনো বিকল্প নেই স্পেনের সামনে। আর ইয়ামালকে পুরো সময় না পাওয়া নিঃসন্দেহে লুইস দে লা ফুয়েন্তের জন্য বড় চিন্তার কারণ। অন্যদিকে ব্রাজিল বস কার্লো আনচেলোত্তির চিন্তার কারণ রাফিনিয়া। হাইতির বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার। ফলে পরীক্ষা নিরীক্ষায় তার ডান উরুর পেছনের হ্যামস্ট্রিংয়ের পেশির চোট ধরা পড়ে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে এই চোটের কারণে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে পারবেন না রাফিনিয়া। তবে তাকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী চূড়ান্ত স্কোয়াডে পরিবর্তনের সুযোগ না থাকায় রাফিনিয়াকে দলের সাথে রেখেই নকআউট পর্বের জন্য প্রস্তুতি নিতে চায় সেলেসাওরা। তানজিম ঐশী, স্টার প্লে। মিড ব্লক, যেখানে জায়গা নেই, সময় নেই, ঠিক সেখানে কিভাবে এখনও জায়গা বানিয়ে নেন লিওনেল মেসি। তিনি ছোটেন না, তিনি দৌড়ান না, কিন্তু ঠিকই খুঁজে নেন জালের ঠিকানা। কিন্তু কিভাবে? অন্য কোচদের তুলনায় লিওনেল স্ক্যালোনির ঠিক ট্যাকটিক্সটা কোন জায়গায় আলাদা? সবগুলো প্রশ্নের উত্তর খুঁজেছেন রহমান পেয়ার। ফায়ার পাওয়ার আছে স্পেন, ব্রাজিলের ব্রিলিয়ান্স আছে জার্মানি, বল দিয়ে দম বন্ধ করতে পারে। তবে আর্জেন্টিনার কৌশল সম্পূর্ণ আলাদা। বিশ্ব চ্যাম্পিয়নরা মাঠ বন্ধ করে দেয়, চুপচাপ সার্কুলেট করে, একটা তীক্ষ্ণ মুহূর্তের অপেক্ষা করে, তারপর গোল করে আরো শক্ত হাতে নিয়ন্ত্রণ নেয়। একটা দল আছে এই বিশ্বকাপে যারা সবার মতো খেলে না। বাকি সবাই ব্লক এড়িয়ে যায়, আর্জেন্টিনা সেই ব্লকের ভেতরে ঢুকে যায় ইচ্ছে করে। এই বিশ্বকাপটা হচ্ছে মিড ব্লকের বিশ্বকাপ। আলজেরিয়া, জাপান, মরক্কো দলগুলো একটা কাজ করছে, 4-2-4 বা 4-4-2 শেপে মাঠের মাঝখানে বসে থাকছে, কম্প্যাক্ট, শক্ত, প্রতিটা লাইন একদম আঁটো। এই ব্লক ভাঙার জন্য বেশিরভাগ বড় দল কি করে? উইঙ্গারদের টাচ লাইনে ছড়িয়ে দেয়, প্রশস্ত করে ব্লককে। ডিফেন্ডারদের বাধ্য করে সিদ্ধান্ত নিতে সেন্টার ব্যাক কি চার্জ করবে নাকি ফুল ব্যাক আসবে। এই টেনশন তৈরি করে স্পেস বের করে। নেদারল্যান্ডস এটা করে, ফ্রান্স এটা করে, স্পেনও ঠিক এই কাজটাই করে। কিন্তু আর্জেন্টিনা করে না। আর্জেন্টিনা বিপরীত কাজ করে। তারা ব্লক ছড়ায় না,
ব্লক সংকুচিত করে, ব্লককে টেনে নিয়ে আসে মাঝখানে, যত বেশি সম্ভব প্রতিপক্ষ খেলোয়াড়কে এক জায়গায় জড়ো করে, তারপর সেই ভিড়ের বাইরে মুক্ত খেলোয়াড় খুঁজে। এটা সহজ শোনায়, কিন্তু এক্সিকিউট করতে লাগে অসাধারণ টেকনিক্যাল দক্ষতা এবং অসম্ভব সাহস। আলজেরিয়ার বিপক্ষে রদ্রিগো দি পল একটা লাইন চেরা পাস দিলেন, মেসি 30 গজ দূর থেকে বল নিলেন, মার্কারকে কাঁধ দিয়ে সরালেন, বাঁ পায়ে একটা কার্ল করলেন, লুকা জিদান কিছু বোঝার আগেই বল জালে। কোনো 12 পাসের মুভ নয়, কোনো চাকচিক্য নয়, শুধু আর্জেন্টিনার পুরনো কৌশল। মেসিকে একটা পরিষ্কার পথ দাও, তারপর দেখো পুরো ডিফেন্স 3 সেকেন্ডে ভেঙে পড়ে। কাতারে মেসিকে প্রতিটা জটিল মুহূর্তে আলো জ্বালাতে হয়েছিল। মেক্সিকোর বিপক্ষে দূরপাল্লার গোল দিয়ে ম্যাচ বাঁচালেন, নেদারল্যান্ডসের বিপক্ষে মলিনাকে পাস দিয়ে ম্যাচ খুলে দিলেন, ফাইনালে ফ্রান্সের বিপক্ষে 2 গোল। সেই দলে নার্ভ ছিল, রসায়ন ছিল, স্কার টিস্যু ছিল, যেটা দ্বিতীয়বার তৈরি করা যায় না। কিন্তু ফুটবলের ভাষায় 2026-এর এই আর্জেন্টিনা হয়তো আরও সম্পূর্ণ। এনজো ফার্নান্দেজ কাতারে ছিলেন প্রতিভাবান তরুণ, এখন তিনি মিডফিল্ডের মেরুদণ্ড, ছন্দ নিয়ন্ত্রণ করছেন। ম্যাকালিস্টার কাতারে ছিলেন সম্ভাবনা, এখন তিনি নিশ্চয়তা। থার্ড লাইন এক সুতোয় জোড়া দেন। হুলিয়ান আলভারেজ কাতারে ছিলেন ব্রেকআউট কিড, এখন তিনি পরিপক্ক। ফাকুন্দো মেদিনা বিশ্বকাপ অভিষেক করলেন এবং আলজেরিয়ার ওয়াইড প্লেয়ারদের এমনভাবে সামলালেন যেন বছরের পর বছর ধরে তিনি এই কাজটাই করছেন। নিকো পাজ মাঠে নামলেন এবং ম্যাচ শেষ করে দিলেন। কোনো এক্সাইটমেন্ট নেই, শুধু নিয়ন্ত্রণ। এটা জেনারেশনাল আপগ্রেড, এটাই বাকি দলগুলোর আসল মাথা ব্যথা। এই আর্জেন্টিনাকে প্রশ্ন করা এখন কঠিন, কারণ তারা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে, যে কোনো কম্বিনেশনে জিততে পারে। আর সেই দলের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন ক্যাপ্টেন লিওনেল মেসি। কোপা 2021-এ খরার অবসান, 2022-এ বিশ্বকাপ, 2024 কোপায় প্রমাণ হলো মেসি ছাড়াও আর্জেন্টাইন মেশিন চলে। এখন 2026-এ এই দলটা এসেছে না আবেগ নিয়ে, না ক্ষত নিয়ে, এসেছে নিশ্চিত জ্ঞান নিয়ে যে কিভাবে জিততে হয়। আলজেরিয়ার বিপক্ষে ব্যাকলাইন স্থির থাকায় মিডফিল্ড মূলত শো চালালো। ডিপল তীব্রতার ভার্টিক্যাল পাস নিয়ে এলেন, এনজো সবকিছু ঘোরাতে থাকলেন, ম্যাকঅ্যালিস্টার থার্ডগুলো জুড়লেন, আর মার্টিনেজকে তাকে কার্যত বসে থাকতে হলো। এটাই ডিফেন্সিভ পারফরমেন্সের সর্বোচ্চ মানদণ্ড, গোলকিপারের কোনো কাজ না থাকা। 1962 সালের পর কোনো দল বিশ্বকাপ ধরে রাখতে পারেনি, সেটা ব্রাজিল করেছিল। 64 বছর পর হয়তো আমরা দেখতে চলেছি সেই বিরল কিছু। মেসি তীর হলে স্কালোনির আর্জেন্টিনা ধনুক, সেই ধনুক এখন ফুটবলের ইতিহাসের সবচেয়ে টান টান অবস্থায়। রহমান পেয়ার, স্টার প্লে। আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচের একটা মুহূর্ত নিয়ে এখন তোলপাড় গোটা ফুটবল বিশ্ব। লিওনেল মেসির সঙ্গে চ্যালেঞ্জের সময় মাটিতে পড়ে যান আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দি। সেখানে রেফারি ফাউলের বাঁশি বাজিয়েছেন, ফাউল দিয়েছেন, কিন্তু কোনো কার্ড দেননি, এমনকি হস্তক্ষেপ করা হয়নি ভিএআর। এখন প্রশ্ন উঠছে, ফুটবলের ক্ষেত্রে যে নিয়মকানুন রয়েছে, যে কার্ডের সিদ্ধান্ত হয়, তা কি সবার জন্য সমান, নাকি বড় নাম বিবেচনা করে দেয়া হয় সিদ্ধান্তগুলো? রহমান পেয়ারের আরও একটি এক্সপ্লেইনার। আইন কি মেসির জন্য আলাদা? একটা হ্যাট্রিক হয়েছে, একটা দেশ বিশ্বকাপ শুরু করেছে স্বপ্নের মতো, কিন্তু কানসাস সিটি থেকে বের হয়ে পুরো ফুটবল দুনিয়া যে প্রশ্নটা নিয়ে কথা বলছে, সেটা গোলের সংখ্যা নিয়ে না, সেটা রেকর্ড নিয়ে নয়, সেটা হলো আলজেরিয়া আর্জেন্টিনা ম্যাচের 32 মিনিটে একটা মুহূর্ত, যে মুহূর্তে স্টার্স উঠেছিল। আইসা মান্দি মাটিতে পড়েছিলেন, রেফারি মার্সিনিয়াক শুধু ফাউল দিয়ে চলে গেলেন। কোনো হলুদ কার্ড নেই, কোনো লাল কার্ড নেই, ভিএআর রিভিউ পর্যন্ত হলো না। পৃথিবীর বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ মানুষ একই প্রশ্ন করলেন, ফুটবলে কি 2 ধরনের আইন আছে? একটা সবার জন্য আর একটা শুধু মেসির জন্য। ঘটনাটা ঠিক কি হয়েছিল? আর্জেন্টিনা বনাম আলজেরিয়া গ্রুপ পর্ব, কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়াম। 32 মিনিট, মেসি এবং আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দি
একটা চ্যালেঞ্জে জড়ালেন, বল হারিয়ে পা হড়কে গেল মেসির, আর সেই মুহূর্তে তার স্টার্স সরাসরি নামলো মান্দির ডান কাফের উপর। মান্দি মাটিতে পড়লেন, যন্ত্রণায় কুঁকড়ে গেলেন। মার্সিনিয়াক ফাউল দিলেন, ঠিক আছে সেটা সঠিক, কিন্তু তারপর কার্ড নেই, VAR ডাক নেই, মেসি দাঁড়িয়ে আছেন, খেলা চলছে। 3 দিন পরে আলজেরিয়ান ফুটবল ফেডারেশন ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলো। AFP-কে একটি সূত্র জানিয়েছে অভিযোগের মূল বিষয় হলো মেসির ওই চ্যালেঞ্জ, যেটা অনেকের মতে রেড কার্ড যোগ্য ছিল। এর বাইরে আরও দুটো কনউয়ের ঘটনাও ছিল, দুটোই আলাদাভাবে মাঠ থেকে বের করে দেওয়ার মতো। একটা দেশ ফিফার দরজায় কড়া নেড়েছে, বিশ্বকাপ কন্ট্রোভার্সির আগুন জ্বলছে, কেন্দ্রে দাঁড়িয়ে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। বিশেষজ্ঞরা কি বলছেন? ESPN-এর স্টুডিওতে বিশ্লেষণ শুরু হলো, সেখানে কেউ মেসির পক্ষ নিলেন না। আলে মোরেনো বললেন সরাসরি এটা 100% রেড কার্ড ছিল, হওয়া উচিত ছিল। নেদা মনুহা একমত হলেন। অ্যান্ডি ডেভিস, যিনি নিজে সর্বোচ্চ স্তরের রেফারি ছিলেন, তিনি বললেন মেসি সেদিন ভাগ্যবান ছিলেন। ফিফার আইন কি বলে? ফিফার ল অফ দ্য গেম ধারা 12, এই ধারা ফাউল এবং অসদাচরণকে 3 স্তরে ভাগ করে। প্রথম, কেয়ারলেস, যেটায় শুধু ফাউল, কোনো কার্ড নেই। দ্বিতীয়, রেকলেস, যেটায় হলুদ কার্ড। তৃতীয়, এক্সেসিভ ফোর্স, যেটায় সরাসরি লাল কার্ড। আইনে স্পষ্ট লেখা আছে এক্সেসিভ ফোর্স মানে যখন একজন খেলোয়াড় প্রয়োজনের অতিরিক্ত শক্তি ব্যবহার করেন এবং প্রতিপক্ষের নিরাপত্তা বিপন্ন করেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এটাই, ইন্টেনশন বা উদ্দেশ্য এই আইনে কোনো বিবেচ্য বিষয় নয়। মেসি ইচ্ছে করে করেছেন কিনা সেটা আইনের চোখে অপ্রাসঙ্গিক। প্রশ্ন হলো স্টার্স কি উঠেছিল? উত্তর হ্যাঁ। প্রতিপক্ষ কি মাটিতে পড়েছেন? উত্তর হ্যাঁ। তাহলে নিদেন পক্ষে VAR রিভিউ হওয়া উচিত ছিল কিনা? এখানেই বিতর্কটা আসলে দাঁড়িয়ে। মেসি কি আগেও এই বিতর্কে ছিলেন? এটা নতুন কিছু নয়। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা 7 ম্যাচে 5টি পেনাল্টি পেয়েছিল। বিশ্বকাপ ইতিহাসে যে কোনো দলের জন্য এটা রেকর্ড। কিছু পেনাল্টি নিঃসন্দেহে সঠিক ছিল, কিছু নিয়ে বিস্তর তর্ক হয়েছে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের ম্যাচে স্প্যানিশ রেফারি আন্তোনিও মাতেও লাহোসকে টুর্নামেন্ট থেকে ঘরে পাঠিয়ে দেয়া হয়েছিল। সেই ম্যাচে মেসি মাঠে দাঁড়িয়ে লাহোজের রেফারিংয়ের সমালোচনা করেছিলেন প্রকাশ্যে। এটাকে কেউ দেখেছেন মেসির সঠিক হতাশা হিসেবে, কেউ দেখেছেন প্রভাব বিস্তারের প্রমাণ হিসেবে। 2019 কোপা আমেরিকায় ব্রাজিলের কাছে হেরে মেসি নিজেই রেফারিংয়ের বিরুদ্ধে আগুন ঝরিয়েছিলেন, বলেছিলেন এই টুর্নামেন্টে সব কিছু ব্রাজিলের পক্ষে সাজানো। তাহলে মেসি নিজেই জানেন রেফারিং পক্ষপাত কী জিনিস, তিনি নিজে তার শিকার হয়েছেন বলে দাবি করেছেন বারবার। আর এখন প্রশ্ন উঠছে, তিনি কি নিজেই সেই পক্ষপাতের সুবিধাভোগী? স্টার বায়াস, বিজ্ঞান কি বলে? গবেষকরা এই প্রশ্নটা নিয়ে কাজ করেছেন। প্রমাণ বলছে রেফারি বায়াসের অস্তিত্ব আছে, কিন্তু সেটা মূলত কাজ করে হোম টিমের পক্ষে, সফল ক্লাবের পক্ষে, ভিড়ের চাপের প্রতিক্রিয়ায়। ব্যক্তি তারকার প্রতি আলাদা পক্ষপাতের প্রমাণ অনেক কম স্পষ্ট, অনেক বেশি বিতর্কিত। বাস্কেটবল নিয়ে কিছু গবেষণা বলছে বড় তারকারা হোম ক্রাউডের সামনে কম ফাউল পান, কিন্তু সেটাকে সরাসরি ফুটবলে প্রয়োগ করা কঠিন, কারণ ফুটবলের রেফারিং সম্পূর্ণ আলাদা পরিবেশে হয়। দ্রুত গতি, স্প্লিট সেকেন্ডের সিদ্ধান্ত, মাঠের বিভিন্ন প্রান্তে একসাথে ঘটনা। তবে একটা জিনিস অনস্বীকার্য, মেসি যদি সেই চ্যালেঞ্জটা না করতেন, বরং মাঠের যে কোনো অপরিচিত মিডফিল্ডার করতেন, এই ঘটনা পরের দিন কেউ মনেও রাখতো না। কিন্তু মেসির কারণে এটা বৈশ্বিক বিতর্ক। ক্যামেরার সংখ্যা, মিডিয়ার মনোযোগ, সোশ্যাল মিডিয়ার ঝড়, সব কিছু তার দিকে। 2026 বিশ্বকাপে রেফারিং সংকট, এই ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখা ভুল হবে। ফ্রান্সের প্রথম ম্যাচে এমবাপ্পেকে একটা পেনাল্টি দেয়া হয়নি, VAR রিভিউর পরেও না। অনেকের মতে সেটা ভুল সিদ্ধান্ত ছিল। অর্থাৎ এই বিশ্বকাপে রেফারিং সংকট শুধু মেসি কেন্দ্রিক নয়, এটা একটা সিস্টেমেটিক সমস্যা। মার্সিনিয়াক, যিনি 2022 বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করেছিলেন, তিনি একজন অভিজ্ঞ রেফারি।
কিন্তু এই মুহূর্তে তার সিদ্ধান্ত প্রশ্নের মুখে। ভিএআর যদি সত্যি রিভিউ না করে থাকে তাহলে প্রশ্নটা শুধু মার্সিনিয়াকের নয়, প্রশ্নটা পুরো ভিএআর বাংকারের। কারণ স্টার্টস, কন্ট্যাক্ট এবং ইনজুরি এই দুটো মিলিয়ে এটা তো রিভিউয়ের জন্য স্বাভাবিক ট্রিগার। মেসি নিজে কখনো বলেননি তিনি বিশেষ সুবিধা চান, তিনি নিজেই রেফারিং পক্ষপাতের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। সম্ভবত এই মুহূর্তে তিনিও জানেন যে কোনো অন্য খেলোয়াড় হলে কার্ড পেতেন। আলজেরিয়ার অভিযোগ হয়তো ফিফা খারিজ করে দিবে, হয়তো মার্সিনিয়াক সঠিক সিদ্ধান্তই নিয়েছেন, হয়তো ভিএআর দেখে সত্যি মনে করেছে এটা রিভিউ যোগ্য নয়। কিন্তু প্রশ্নটা থাকছে, এই বিশ্বকাপ জুড়েই থাকবে। মেসি যদি শিরোপা জেতেন এবং তিনি জিতলে তা হবে তারও আর্জেন্টিনার অর্জন, তবুও এই একটা মুহূর্ত ইতিহাসের ফুটনোটে থাকবে। 32 মিনিট স্টার্টস মন্দির কাফ, কোনো কার্ড নেই। রহমান পেয়ার, স্টার প্লেয়ার। নারী টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের 23 রানের দুর্দান্ত জয়। 124 রানের টার্গেটে 100 রানে থামে পাকিস্তান। আসলে এটা বাংলাদেশের দ্বিতীয় জয়। সাদ্দামটনে টস জিতে ব্যাটিংয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় টাইগ্রেসরা। 5 রানেই ফেরেন 2 ওপেনার। 48 রানে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির 36 ও সোভানা মুস্তারির 22 রানে 123 রানের সংগ্রহ করে টাইগ্রেসরা। জবাবে 1 উইকেটে 49 রান তোলে পাকিস্তান। এরপরই ম্যাচে ফেরে বাংলাদেশ। একের পর এক উইকেট হারাতে থাকে পাকিস্তান। 8 উইকেটে 100 রানের বেশি করতে পারেনি তারা। বাংলাদেশের হয়ে 3টি করে উইকেট নেন সঞ্জিদা আক্তার, মেঘলা ও নাহিদা আক্তার। দুজন দুই দেশের নাগরিক, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের প্রতি প্রেমটাই তাদের রেখেছে এক ছাদের নিচে। এক সাকিবের কারণেই বাংলাদেশের খেলা দেখতে ইমতিয়াজ সিলিকা জুটে ছুটে যান বিশ্বের নানা প্রান্তে, হংকং থেকে ইংল্যান্ড, এরপর বাংলাদেশ। সাদামটন থেকে ক্রিকেট পাগল এই দম্পতির গল্প জানাচ্ছেন রেদওয়ান শাওন। Cricket because of me. For women's cricket is Shakib. I want to see him playing again. দুই দেশের দুটি মানুষ, ক্রিকেটের ভালোবাসায় আজ বসবাস এক ছাদের নিচে। শুনলে মনে হবে যেন রোমান্টিক কোনো সিনেমার গল্প, কিন্তু ইমতিয়াজ শেখ, সিলিয়া ক্যানের প্রেমের গল্পটা এমনই, যেখানে বাংলাদেশ ক্রিকেটই হয়ে উঠেছিল ভালোবাসার প্রথম ঠিকানা। দুজনের প্রেম কাব্যের শুরুটা 2011 সালের বিশ্বকাপে। ক্রিকেটের কণা জানা সিলিকা বাংলাদেশ ক্রিকেটের ভালোবাসায় মজেছেন ইমতিয়াজের টানে। এরপর থেকে বিশ্বের যে প্রান্তেই লাল সবুজের প্রতিনিধিরা খেলেছে সেখানেই তাদের দেখা মিলেছে। When Bangladesh was hosting Cricket World Cup, I was trying to get a ticket. I couldn't, but she managed to get tickets for the World Cup, and we ended up both of us going to Bangladesh to see the game. And we saw That was games 2011. 2011. That's when the cricket journey started. Yeah, and I learned about the cricket on the stadium. Yeah. I don't know about. So on the cricket first game, I had to yeah. teach her what the cricket, how the whole format is, and how they score, that kind of thing. আপনাদের যে ভালোবাসার গল্পটা বললেন খুবই ইন্টারেস্টিং। আসলে ক্রিকেট থেকে ভালোবাসা এটা তো সচরাচর দেখা যায় না, মানে এটা আসলে আপনি কতটা এনজয় করেন? I love it. I love cricket. Yeah. So obviously she was not into cricket before 2010. Yeah. But she started enjoying cricket because of me. And then since then we just go to, we go to any World Cup, like when they were hosting in India as well. Obviously if it is in Bangladesh or any European country, we always try to follow our team. So yeah, and through that we are together. Since. So it's been a good journey. নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে, বাংলাদেশের ক্রিকেটকে কেনই বা ভালোবাসবেন একজন হংকং এর নাগরিক সিলিকা ক্যান? উত্তরটাও খুব সোজা। ওই যে মানুষটা পুরো বিশ্বে লাল সবুজের পতাকাকে চিনিয়েছেন আলাদাভাবে। For women's cricket is Shakib. Why Shakib? Everyone says Because Shakib because he's all rounder. He's good looking, and I don't know what else. One of the He's just good. And do you miss Shakib Al Hasan because he's not playing right now? I do. you miss him in the I team? do. I want to see him in the stadium again. I want to see him playing again. টাইগার ক্রিকেটকে ভালোবেসে বাংলা ভাষাটাও শিখে ফেলেছেন সিলিকা। Bangladesh people is very hospitable, very friendly, very nice people.
And did you learn any Bengali lines or language? Yes, I learn a Can lot. you just, I learn a lot. আমি বাংলা বলতে পারি কিন্তু তুমি চাইনিজ বলতে পারি না। ক্রিকেট থেকে প্রণয়, প্রণয় থেকে আজীবনের পথ চলা, এমন গল্প তো হার মানাবে উপন্যাসের কোনো চরিত্রকেও। বেঁচে থাক ক্রিকেট, বেঁচে থাক ভালোবাসা। রেদওয়ান শাওন, স্টার প্লে, সাউদাম্পটন। সাউদাম্পটনের ইউটিলিটি স্টেডিয়াম, সবুজের মাঠ বুক চিতিয়ে দাঁড়িয়ে এক অপরূপ স্পোর্টস অ্যারেনা, যে মাঠ সাক্ষী বাংলাদেশের একাধিক ইতিহাসের। 2019 বিশ্বকাপে এই মাঠেই বিরল এক রেকর্ড করেছিলেন সাকিব আল হাসান, যা আবার মাঠে বসে দেখেছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সাউদাম্পটনের সেই গল্প রেদওয়ান শাওনের রিপোর্টে। ইংল্যান্ডে বিশ্বকাপের নাম শুনলে বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট ভক্তের মনে জেগে ওঠে একটা নাম, নামটা সাকিব আল হাসান। মাগুরার ফয়সাল থেকে বিশ্ব ক্রিকেটের লেজেন্ডারি ক্রিকেটার সাকিব 2019 সালে এমনই কীর্তি করেছেন যা তাকে নিয়ে গেছেন সবার ধোঁয়াছোঁয়ার বাইরে। এই ইংল্যান্ডের যে মাঠেই তিনি খেলেছেন, ভেঙেছেন রেকর্ড, গড়েছেন নতুন ইতিহাস। সেই ইতিহাসেই একটা আমার পেছনে দাঁড়িয়ে আছে, দ্য রাইস বোল স্টেডিয়াম। দক্ষিণ ইংল্যান্ডে অপরূপ সৌন্দর্যে দাঁড়িয়ে থাকা এই রোজ বোল স্টেডিয়াম এখন নাম পাল্টে হয়েছে ইউটিলিটা বোল স্টেডিয়াম। চারিদিকে উঁচু নিচু সবুজ মাঠ আর গলফ কোর্ট, দেখে যেন মনে হবে সবুজের মাঝে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে আস্ত একটা স্পোর্টস ভিলেজ। সাউদাম্পটনের এই মাঠেই নারী বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলার নারী ক্রিকেটাররা। তবে এই মাঠ বয়ে বেড়ায় বাঙালির অসংখ্য স্মৃতির ভার, বিশেষ করে 2019 সালের সাকিবময় সেই বিশ্বকাপ, যা আবার মাঠে বসে দেখেছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। 2019 সালের 24শে জুন এই মাঠে সাকিব আল হাসানের অতিমানবীয় পারফরমেন্সে আফগানদের হারিয়ে স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। বিশ্বকাপের এক ম্যাচে 5 উইকেট আর 50 রানের রেকর্ড গড়েন মিস্টার 75। বিশ্ব ক্রিকেটে যা করেছেন মোটে 2 জন ক্রিকেটার। 19 বিশ্বকাপেই সাকিব নিজেকে নিয়েছেন অনন্য উচ্চতায়। সাউদাম্পটনের অপরূপ এই মাঠেই তো একটা বাউন্ডারি থামাতে না পারায় বিখ্যাত কমেন্টেটর ইয়ান স্মিথ সাকিবকে নিয়ে বলেছিলেন, সাকিব ইজ অফিসিয়ালি এ হিউম্যান নাও। ওই বিশ্বকাপে সাকিবের করা 606 রান আর বল হাতে 11 উইকেটের কীর্তি এখনও বিশ্ব ক্রিকেটের অলরাউন্ডারদের মাঝে সর্বকালের সেরা। অবশ্য এই মাঠের বিশেষত্ব এখানে দাঁড়িয়ে থাকা 5 তারকা হোটেল হিলটন। পর্যটক থেকে ক্রিকেটাররা এই হোটেলে বসেই উপভোগ করতে পারেন ক্রিকেট ম্যাচ। 19 সালে সাকিবের সেই বীরত্ব গাথা ম্যাচের সাক্ষী ছিলেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও। এই হিলটনে বসেই সেদিন ম্যাচ উপভোগ করেছিলেন তিনি। সময়ের পরিক্রমায় বদলেছে পরিস্থিতি, পাল্টেছে দৃশ্যপট। রাজনৈতিকভাবে অত্যাচার সহ্য করে তিনি আজ দেশের প্রধানমন্ত্রী। তবে সাকিবের অবশ্য জায়গা এখন সুদূর আমেরিকায়। ভক্তরা বলে ঠিক একই কারণে নাকি দেশ থেকে দূরে আছেন দেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার। রেদওয়ান শাওন, স্টার প্লে, সাউদাম্পটন। ব্যাংকারদের অংশগ্রহণে আয়োজিত বহুল প্রতীক্ষিত BCBL ব্যাংকার্স ফুটসাল চ্যাম্পিয়নশিপ 2026-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতের মধ্যে ক্রীড়া চর্চা, সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে মোট 13টি ব্যাংক অংশগ্রহণ করেছিল। রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সিটি ব্যাংক PLC এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। দুই দলের খেলোয়াড়দের দারুণ পারফরমেন্সে ম্যাচটি হয়ে ওঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য। টুর্নামেন্টে আয়োজন করে ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড BCBL, যা দেশের ব্যাংকারদের জন্য একটি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ামুখী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। ফাইনাল ম্যাচ উপলক্ষে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের চেয়ারম্যান জনাব মারসুস আরেফিন, ব্যাংকিং খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, আয়োজক কমিটির সদস্য এবং বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। খেলাও থামবে না, খবরও না। বিশ্বকাপের প্রতিদিন দুপুর 1টা, রাত 8টা আর রাত 11টায় স্টার প্লের আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন।